নমস্কার। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতে শুরু করেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাজেট ইস্যু একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, যেটা এখন অবধি বিরোধীরা ময়দানে নেমে, রাস্তায় নেমে, কখনো সাংবাদিক সম্মেলন করে কিংবা তাদের বক্তব্য বিবৃতিতে প্রকাশ করে বাজেট বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। তার পাল্টা শাসক দল আপাতত বাজেটের পক্ষে প্রচার করছে ফেসবুকে, ময়দানে নামেনি। এখনো ময়দানে নেমে কোনো কর্মসূচি করার কথা নেতৃত্বের তরফে সংবাদ মাধ্যমকে কিংবা সাংবাদিকদের জানানো হয়নি। মাঠে না নামার প্রেক্ষাপট কি, কারণ কি, সেটা হয়তো নেতৃত্ব ভালো বলতে পারেন। তবে এতটুকু খবর যে বিজেপির প্রত্যেক নেতৃত্ব, প্রত্যেক স্তরের জনপ্রতিনিধি প্রায় সকলেই সামাজিক মাধ্যম ফেসবুকে তারা তাদের বক্তব্য রেখেছে এবং এই বক্তব্যের প্রেক্ষিতেই তারা বাজেটের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিরোধীরা ময়দানে আছে, তাদের বক্তব্য হয়তো এই সময়ের মধ্যে বাজেট বিরোধী অবস্থান কিংবা বাজেটের কি খুঁটিনাটি ইত্যাদি ব্যাখ্যা করে তারা রাজনৈতিক অবস্থান থেকে কথাগুলো বলছে। আর শাসক দল এখনো মাঠে নেমে বিরোধীদেরকে যে যোগ্য জবাব দেওয়া সেটা এখনো শুরু করেনি। এবং এই সময়ের মধ্যে প্রত্যেক স্তরের শাসক দলের যারা নেতৃত্ব প্রতিনিধি যারা আছেন তারা সামাজিক মাধ্যমে প্রথম দিন থেকেই তাদের বক্তব্য রেখেছেন। সেদিক থেকে আমরা বলছি বাজেট অর্থাৎ কেন্দ্রীয় বাজেট কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য আমরা আপনাদের কাছে শুনিয়েছি। সেদিক থেকে কেন্দ্রীয় বাজেট আমরা বলছি বিজেপি ফেসবুকে, বিরোধীরা ময়দানে। সেদিক থেকে আপনাদের মতামত আপনারা দেবেন, আপনাদের কথা আমরা শুনব। আপনারা এই অনুষ্ঠান থেকে আপনাদের বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য সকলের কাছে তুলে ধরবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রত্যেকে তার কথাগুলো তুলে ধরবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। আচ্ছা, বাজেট সম্বন্ধে আমি বলছি, মানে সিপিএম প্রথম 10 বছর প্লাস 25 বছর তারা আমলে কেন্দ্রীয় বাজেট কোনদিন জনবিরোধী বাজেট হয়েছেনি। জনগণের সম্পর্কে তারা তো সবসময় এই বাজেটের বিরোধিতা করে। সিপিএম আমলে সিপিএম 10 বছর প্লাস 25 বছর এরা কোনদিন কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে তাদের পক্ষে গেছেনি। আর অর্থনের কেন্দ্রগুলো বাজেট, তারা বাজেট কথার অর্থ বুঝেনি। একটা ওই ডাকু অমর চক্রবর্তীর ভাই বিমল চক্রবর্তীর ভাই অমর চক্রবর্তী আসছে, কত কিছু করেছে। আর তারা বাজেট কথার অর্থই বুঝে না। তারা হচ্ছে শুধু বিরোধী, মানে বাজেট সঙ্গে বিরোধিতা করে। তারা 25 বছরে, মানে 25 বছর, তার আগে 10 বছর, এই 35 বছর দিচ্ছে যে কোন কেন্দ্রীয় বাজেট তাদের পক্ষে গেছেনি, যেমন পুরো রেকর্ড আসেনি। তারা বাজেট কথার অর্থই তো বুঝে না। ওই আজকে দেখছি একটা খবর দেয় যে অমর চক্রবর্তী না বিমল চক্রবর্তীর ভাই আধা কেলেঙ্কারি চোরের ভাই আবার অন্যান্য। আর এরা বাজেট কথার অর্থই তো বুঝে না। এরা বাজেট কিটা, এরা তো একটা ঢং, একটা ওই 25 বছর আগে অষ্টমী কালো দিন বলছি না, বলবো না, 25 বছর কাটা গেছে। এই ডঙে তো তার ওই মানুষ তারা পড়তেছে, কিন্তু তার বিষয়ে মানুষ নাই। কিন্তু আপনি চ্যানেলটা দেখাইলে, লাইভ অনুষ্ঠান দেখাইলে ওই মানে কিছু লোকের কথা বলতে বিজেপির বিরুদ্ধে কথাটা বুঝছে অর্থটা চিন্তা হয়েছে। বিজেপি 7 বছর কিটা, তার 25 বছরে সিপিএম কিটা করে। এবং এই সময়ের মধ্যে প্রত্যেককে যারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, নিয়মিত বিষয়গুলো উপস্থাপন করেন, অনেকে বাজেটের প্রথম দিন আপনারা আলোচনা করেছেন। আমরা বিষয়টা আরো একবার জোরালো করার চেষ্টা করেছি। যখন শাসক দল এখনো বাজেট ইস্যুতে ময়দানে নামেনি, ময়দানে নেমে বিরোধীদেরকে জবাব দেওয়া, বাজেটের পক্ষে সওয়াল করা ইত্যাদির ক্ষেত্রে বিরোধীরা এখনো কোনো জোরালো রাজনৈতিক কর্মকাণ্ড স্থির করেনি। যারা আমাদের সঙ্গে নিয়মিত যারা যোগাযোগ রাখেন বিরোধী শাসক দলের তরফে, তারা ওই বিষয়গুলো উত্থাপন করেননি। বাজেটের পক্ষে যারা কথা বলছেন তারা এখনো ফেসবুকে আছেন, বিপক্ষে যারা কথা বলছেন তারা মাঠ দখল করে নিয়েছেন। তাহলে শাসক কিভাবে জবাব দেবে? শাসক বিজেপি কি করবে? এবং এই বাজেটের পর মথা, আইপিএফটি তারা সরকারের শরিক হলেও এই বাজেট নিয়ে এখনো অবধি কোনো তাদের বক্তব্য
রাখেনি। আজ কংগ্রেস সরাসরি অভিযোগ করেছে ত্রিপুরার এডিসির জন্য কিছুই দেওয়া হয়নি। আরও অভিযোগ যে উত্তর পূর্বাঞ্চলকে এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে, ব্রাত্য রাখা হয়েছে। কংগ্রেস সিপিআইএম সমসুরে সে কথা বলছে। আমরা বাঙালির তরফেও একই অভিযোগ করা হয়েছে। তাহলে স্বাভাবিক কারণে জানতে চাইছেন এই রাজ্যের মানুষ, রাজনৈতিক বিশ্লেষকরাও জানতে চাইছেন যে মথার কি অবস্থান, আইপিএফটির কি বক্তব্য, বিজেপি কি মাঠে নামবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা কিছু বাজেটের সম্পর্কিত বিষয় আপনাদের কাছে সরাসরি নেতৃত্বের বক্তব্য তুলে ধরছি। আপনারা অবশ্যই এই বক্তব্যগুলো শুনবেন, তার পাশাপাশি আপনারা কথা বলবেন। আমি আরও একবার বলি, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। এই অনুষ্ঠান বেশি বেশি করে সকলের কাছে পৌঁছে দেবেন, প্রতিদিন শেয়ার করবেন, প্রতিদিন এই অনুষ্ঠানকে শেয়ার করবেন আরও বেশি বেশি করে মানুষের কাছে। PB24-এর এই অনুষ্ঠান আপনার কথা আরও পৌঁছে দেবেন অনেকের কাছে। মনে রাখবেন, আপনার এই কথা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে আপনি যোগ্য ভূমিকা নিতে পারেন এই মুহূর্তে, শুধু আলোচনাই নয়। সার্বিকভাবে এই আলোচনাকে নিজের বক্তব্যকে উপস্থাপন করার পাশাপাশি অন্যের বক্তব্য শুনবেন, অন্যের বক্তব্য শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। গত 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে, ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন। এবং নিশ্চয়ই, যেহেতু কোনো দেশের বা রাজ্যের তার বাজেট প্রস্তাব সেই দেশের এবং রাজ্যের মানুষের তার জীবন জীবিকা, তার বাঁচা মরার যে অবস্থা তাকে নির্ণয় করে, সেটা নিয়ে আমাদের সকলকে ওয়াকিবহাল থাকতে হবে, প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। এবার এটা নতুন না, মোদী সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া, যাকে বলা হয় গদি মিডিয়া, তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে। মোদী দেশের মানুষকে নতুন চমক দেখাবে, দেশের বিকাশ তারেক্কি হবে, অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে। যদিও আম জনতা, আমাদের তো বটেই, তাদের প্রচারের ফানুস যতই তারা ওরাক, আমাদের কোনো প্রত্যাশা ছিল না। বাস্তবে শুধু তা নয়, তার চেয়েও আজকে আরো জঘন্য, আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে। এবং এই সময়েতে শত চেষ্টা করলেও মোদী সরকার এবং তার তল্পিবাহক মিডিয়া দেশের মানুষকে বোকা বানানোর জন্য, বিশেষ করে মধ্যবিত্তদের, এটাকে আড়াল করতে পারেনি। আমাদের দেশের এই সংবিধান গ্রহণের পর সে 1950 সাল থেকে এরকম বাজেট পেশ হওয়ার আগে একটা ইকোনমিক রিভিউ, অর্থনৈতিক সমীক্ষা একটা বের হয়। সেই সমীক্ষা যে নিখুঁত, সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে বাস্তব ছবি। হ্যাঁ, কথা বলুন। এখন যে কথাটা বলছি আর কি, এখনের প্রোগ্রামের সাথে কোনো মিল নেই। আজকে 3-4 দিন ধরে আপনাকে বলছি আর কি, যে এসসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন, ওবিসি বা এই স্বাবলম্বন, যে আমাদের লেফট সমিতির যে অফিসটা আছে আর কি, সেখানে আমরা মনে করেন ত্রিপুরার যে 58টা ব্লক আছে, 58টা ব্লক থেকে যারা অ্যাপ্লাই করছে লোনের জন্য কর্পোরেশনের মারফতে বা বেনিফিশিয়ারি যারা সিলেকশন হয়েছে 2022-এর নভেম্বর, ডিসেম্বর, 23-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম যারা যারা অ্যাপ্লাই করছে, এর মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের যে 58টা ব্লক আছে স্যার, এখানে
বেনিফিশিয়ারি যারা আছে, লোন স্যাংশন হয়েছে এবং গ্যারান্টার আছে, কিন্তু তাদেরকে লোনটা দেওয়া হচ্ছে না। তো আমি আজকে এখানে বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বলতে হয় এই কারণে যে আপনাদের যে পত্রিকাতে আমি রাখি বা নিয়মিত গ্রাহক, ওই অফিসের যে নাম্বারটা আছে এটাতেও ফোন করছি কিন্তু ফোনটা ঢুকছে না, যার কারণে আজকে আপনাকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে। যে ব্যাপারটা বিভূতিভূষণ স্যার যে নাকি জানি বিধায়ক কল্যাণপুরের, উনি নাকি এসসি কর্পোরেশনের চেয়ারম্যান। তো আমার একটা বিষয় যে এই যে লোন স্যাংশন হলো বা গ্যারান্টার রেডি হলো বা তাদেরকে ডাউন পেমেন্ট যাই হোক, হ্যাঁ যেটাই হোক, টাকা পয়সা যাই খরচ করা করছে, কিন্তু 2 বছর 2.5 বছর হয়ে গেল এখনো স্যার তাদের যে বা আমরা যারাই আগে অ্যাপ্লাই করলাম লোনটা কিন্তু এখনো পেলাম না স্যার। কাইন্ডলি স্যার এটা নিয়ে যদি আপনারা একটা টপিক ইয়ে করেন আর কি, এটা আজকের বিষয় নিয়ে কিছু কথা আছে আর কি স্যার, এটাই বলার ছিল স্যার। এবার বাস্তব ছবি প্রকাশ করে, নিশ্চয়ই এটা আমরা বলি না, সেখানেও অনেক হিসাব নিকাশের গোলমাল থাকে। এই ইকোনমিক রিভিউতে কি বেরিয়েছে? দেশের আম জনতা সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় কমছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব অংশের মানুষ তাদের যে আয়, যারা বাধা বেতন পান বা যারা অসংগঠিত, নির্দিষ্ট কোনো আয় নেই, তাদের সেই আয় দিয়ে সংসার চালাতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর এই রিপোর্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল কর্মসংস্থানের সুযোগ কমছে। কি সরকারি, কি বেসরকারি, কি সংগঠিত, কি অসংগঠিত, কোন ক্ষেত্রেই নতুন কর্মসংস্থান হচ্ছে না। তারই ভিত্তিতে বা তারপরেই এই বাজেট পেশ হল। রেডিও টেলিভিশন সব সরকারের নিয়ন্ত্রণে, পুঁজিপতিদের তল্পিবাহক, নানা প্রচার করছে, কিন্তু ঘটনা কি? বাজেটকে দুভাবে দেখতে হবে। একটা হলো অঙ্কের হিসাবে, গেল বছর কত বরাদ্দ ছিল, কত খরচ হয়েছে, আর আগামী বছর তার বাজেট প্রস্তাবনায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিভাবে খরচ হবে, এটা টাকার অঙ্কে। দ্বিতীয় হল যে কোনো বাজেটে যেটা গুরুত্বপূর্ণ, সরকার দেশের সে অর্থনীতি, সামাজিক হোক, অর্থনীতি হোক, তার বিচারে কোন কোন ক্ষেত্রগুলোকে, কোন কোন অংশের জনগণকে তাদের বিকাশের জন্য তার অগ্রাধিকার কোথায় দিচ্ছে, সেই হিসাবেই কোন বছরের তার বাজেট প্রস্তাবকে দেখতে হবে। এবার যে বাজেট হলো, সেই বাজেটে চলতি বছরের একটা রিভাইজ বাজেট, অর্থাৎ আগামী বছরের বাজেট প্রস্তাব কত, আর চলতি বছর বা গেল বছর কত খরচ হলো, দুটোই একসাথে পেশ হয়। সেখানে চিত্রটা কি? গত বছরও এরকম বহু ডঙ্কানি নাদ করে দেশকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাবে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অব দি ওয়ার্ল্ড,
দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে, এ সমস্ত বলে অনেক প্রচার করা হয়েছিল। দেখা গেল 1 লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি, বরাদ্দই করতে পারেনি, কৃষি মন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি। এবং সেগুলো কোন খাত? কৃষি, খাদ্য নিরাপত্তা, সোশ্যাল ওয়েলফেয়ার, তফসিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ, ওবিসি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোতে 2024-25 অর্থবর্ষ অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি, অর্থাৎ এই টাকা আসবে না। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে, কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সরকারি অর্থ খরচ করে প্রচার হয়েছে। আমাদের রাজ্যেও আকছার আমরা দেখতে পাই, বিরাট বিরাট ডাউজ ডাউজ ফ্ল্যাক্স, এলইডি, পত্রিকাতে বিজ্ঞাপন, বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, অষ্টলক্ষ্মী, আরো কত। কিন্তু প্রচার হলো, সেই খাতে খরচ করার জন্য টাকা আসেনি। চলতি অর্থ বছরে, এই আগামী অর্থ বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন, সেখানে কি যে যেমন আম জনতা, গরিব মানুষ, তাদের আয় উন্নতি করার জন্য, তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি, যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সাহেবের কোনো ভূমিকা নেই, তার মধ্যে অন্যতম হল 100 দিনের কাজের গ্যারান্টি বা এমএনরেগা। গেল বছর মানে চলতি বছরে 2024-25-এ বরাদ্দ কত ছিল? 86,000 কোটি টাকা। এই 1 বছরে টাকার দাম কমেছে, অর্থাৎ 1 বছর আগে যে টাকায় আপনি কোন জিনিস কিনতে পারেন, সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না। অটো ভাড়া, গাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে। কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সেই টাকা দিয়ে আপনি সে জিনিস কিনতে পারেন না, সে টাকায় নমস্কার, কে বলছেন? আপনি অটো চড়তে পারেন না, গাড়ি চড়তে পারেন না। হ্যাঁ বল। আজকে বাজেট নিয়ে আমরা তো দেখলাম, আসলে বাজেট নিয়ে বিজেপি দেশকে পুশ করছে, কারণ এই পুষ্টের মধ্যে ভালো করে জানে বাজেটের জন্য ত্রিপুরার মানুষ উপকৃত হয়েছে, সাধারণ শ্রমজীবী মানুষ উপকৃত হয়েছে, যারা অসংগঠিত রেখা শ্রমিক হয়েছে, সেটা কিন্তু আসলে বিজেপি তারা পার্টিটা করছে, তারাও কিন্তু বুঝছে না, কিন্তু আসলে ভাঙ করছে। আমরা দেখলাম রেগার ক্ষেত্রে সবটাই কিন্তু আসলে রেগা আস্তে আস্তে উঠে যাবে, কিন্তু বাজেটের ক্ষেত্রে বামপন্থীরা ময়দানে নেমেছে। বামপন্থীরা আজকে না, বিগত দিনের ময়দানে ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও ময়দানে থাকবে। আমরা কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে বলতে চাই, কারণ এই বাজেট ত্রিপুরার জন্য কত উপকার হয়েছে আমরা যেটুকু বাজেট সম্বন্ধে সপ্তাহ বুঝতে পারি না। যাই যেটুকু মানুষ আলোচনা করে, এই বাজেট একদম জনবিরোধী বাজেট হয়েছে বলে আমরা মনে করি। কারণ কর্মসংস্থান নেই, নেই, সমস্ত মানে কি বলবো, সর্বক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নেই, কিন্তু শিক্ষার ক্ষেত্রে শিক্ষার হার অনেক কমে গেছে। পুলিশের মধ্যে আমরা দেখলাম
কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে বিজেপি ভালো পোস্ট করতে পারে, তাদের অ্যাডভার্টাইজার কিন্তু জানতে নেই, কারণ পয়সা আছে, পয়সা জুড়ে পোস্টার ফেস্টন মোবাইল সবকিছু চলে। কিন্তু আমরা আশা করি বাজেট, ত্রিপুরার যে মানুষের বাজেট আগামী দিনের ভবিষ্যৎ কোনোটাই হবে না। আমরা বেকারত্ব উদ্যমুক্ত হয়ে গেছে ত্রিপুরাতে, সে উদ্যমুখী থাকবে, নিয়ন্ত্রণ করতে পারবে না বিজেপি সরকার। কারণ সরকারের উন্নতি কখনো নেই, কারণ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, নিয়মিত কর্মচারীকে নিয়মিত করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, সর্বক্ষেত্রে কিন্তু বিজেপি সরকারের দুর্বলতা। কিন্তু আমরা দেখলাম 12 লক্ষ টাকার মানে তার ক্যাশ দিতে হবে না, কিন্তু আমরা গত কিছুদিন আগে বলেছিলাম এই 12 লক্ষ টাকা তাদের যে বেতনটা 7 বছরের মধ্যে বেরিয়েছে, কত টাকা বেড়েছে, কিন্তু তাদের বাঁচানোর জন্য কিন্তু কর্মচারীরা যুক্ত করে নিয়েছে। কিন্তু কর্মচারীরা যুক্ত কতজন লোক এই 12 লক্ষ টাকার মধ্যে পড়বে? এক তৃতীয়াংশ, শতকরা 1/3 পড়তে পারে। বেশিরভাগ মানুষ শ্রমজীবী মধ্যবিত্ত পরিবার যে রয়েছে, কর্মচারীরা কত পার্সেন্ট রয়েছে, কিন্তু তাদের বাঁচানোর জন্য কিন্তু সে আইনটা পাস করে রেখেছে, কারণ যাতে তারা আগামী দিন বিপদে না পড়ে। কিন্তু আসলে এই সরকারের কাছে আবেদন করবো, ত্রিপুরার যে বেকার উদ্যমুখী হয়ে গেল তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ট্রেড উত্তীর্ণ যারা রয়েছে তাদেরকে শিক্ষক স্কুলে নিয়োগ করার জন্য অবিলম্বে করুন। শিক্ষার ক্ষেত্রে কারণ আমরা দেখি ছাত্র আছে, মাস্টার নেই, 100 মাস্টারের ছাত্র রয়েছে, 2 মাস্টার রয়েছে, কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রামের রোজগার বাড়াতে হবে, গ্রামের রোজগার বাড়লে অর্থনৈতিক মজবুত হলে সহজে অন্য কিছু ছবে। কিন্তু গ্রামীণ অর্থনীতি একদম মানে ভেঙে পড়ে গিয়েছে, গ্রামীণ রাস্তাঘাট গুলি ভেঙে পড়ে গিয়েছে। বামফ্রন্টের আমাদের যে রাস্তাগুলা করে গিয়েছিল পিএমজির মাধ্যমে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা গুলা, সেই রাস্তাগুলো একদম উঠে চরমর হয়ে গেল। কিন্তু আমরা চাই এইসব রাস্তাঘাট গুলা মেরামত করুক, মানুষের জনজীবনের যাতে চলাচল ব্যবস্থা ভালো করতে পারে সেদিকে থাকুক। আমরা সেটা আমরা বিবেচনার মাধ্যমে বলবো, বড় বড় অ্যাডভাইস দিয়ে কথা পারেন না, গাড়ি চড়তে পারেন না, অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না, তার মানে সেই 86,000 টাকা 86,000 টাকাতে নেই। নমস্কার, কে বলছেন? এটা কমে গেছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। কুমারটা বলছি। হ্যাঁ বলুন। মানে বাজেট দেখছি, ঠিক আছে, মনে করুন যারা স্যালারি হোল্ডার মাসে 1 লক্ষ ট্যাক্স, অবৈধ যারা ব্যবসা করে তারা কি বিষয়ে আমার একটা 2 নম্বর হলো নির্মলা সীতারামন, আমাদের ভারতবর্ষের মাননীয় অর্থমন্ত্রী, ওই বাজেট গুলা কিভাবে পূরণ করবেন? 1,14 কোটি টাকা মানে বিদেশি ঋণ আছে, কিভাবে করবেন? তারপর যেমন একটা চকলেট, একটা কোল্ড ড্রিঙ্কস, এগুলির ট্যাক্স বাড়াবেন না তো? স্যালারি হোল্ডার তো সব না, মধ্যবিত্ত দিয়ে দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। নিম্নবিত্ত লবণের রেট ট্যাক্স বাড়বে না তো? মানে আগে যে লবণের প্যাকেটের মূল্য ছিল 18 টাকা, 20 টাকা হবে না তো? এটা আপনার মাধ্যমে বলতে চাইছি আর কি। ট্যাক্স ফ্রি, ট্যাক্স এমনি চলবে। নোটের যে নোট এমনি বললে তো নোট আর প্রিন্টিং হয় না। অন্যভাবে ডাইনাতে ট্যাক্স ফ্রি করবে, বাংলাতে নেবে। মানে মধ্যবর্তীরা আপনাদের মিডিয়ারা প্রেসার দিচ্ছিলেন, ন্যাশনাল মিডিয়া দেখছি ওনারা প্রেসার দিয়েছিলেন মধ্যবর্তীরা দিলে, কিন্তু নিম্নবিত্ত কর্পোরেট যারা আছে তাতে ট্যাক্স কাটবো। আর ওই যে কাপড় মানে নিম্নবিত্ত
কালকে দেখেন একটা ম্যাচ আমাদের আগুন জ্বালায় ম্যাচের বক্সের দাম ওখানে দিব 5 টাকা। ধন্যবাদ। তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই জায়গাতে কাজ করবেন করাবেন তত শ্রম দিবসের। হ্যাঁ বলুন। দেখুন, বাজেট করতে গেলে বাজেটে টাকা দিয়ে বাজেট হয়। প্রথম মূলগুলো হচ্ছে এই যে সরকারটা, সরকার, শাসক, প্রশাসন, প্রথমত শাসক সরকার এদের মধ্যে কারণ শাসকের মধ্যে বলুন, সরকারের মধ্যে বলুন, শাসক প্রশাসনের মধ্যে বলুন, বাজেট করতে গেলে ভারতবর্ষ আপনার আমি একদম আঙুল দেওয়া দেখা দিতে পারি। ভারতবর্ষের যদি সব জায়গাতে যেখানে টাকা জমা আছে, ব্যাংকের থেকে শুরু করে আশ্রম, মন্দির যতখানে টাকা আছে, ওদিকটা যদি এদের ভালো করে করে দেশের উচিত ব্যাংকের অ্যাকাউন্টের উচিত আর কি আছে, কত টাকা আছে, কারা কারা আছে সব জমা করবো। 1 বছরের বাজেট দেওয়া 7 বছর অনেক উন্নতি করতে পারে। কিন্তু বেতনরা এই শাসকরা তো নিজে চিন্তা করে, কারণ ধরা খায় ভারতবর্ষে এখনো জাতিগত করে না। সবাই তার নিজেদের ওবিসি কর্পোরেশন, কর্পোরেশন, জেনারেল কর্পোরেশন, মোহাম্মদ কর্পোরেশন, মাইনরিটি কর্পোরেশন থাকে। এইভাবে যদি বাজেটটি করা হয়েছে তাহলে আপনার কেউই মানে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে মানুষ খুশি হইতো, এছাড়াও খুশি হইতো, ওবিসিও খুশি হইতো, জেনারেলও খুশি হইতো, মাইনরিটি খুশি হইতো, ব্রাহ্মণরা খুশি হইতো। কিন্তু এখানে শাসক চরিত্র সব ব্রাহ্মণরা খারাপ, তারা ভালো বাজেট করতেই পারে না, কারণ তারা নিজেদের সম্পদ বানানোর উপরে নিজেরা ট্যাক্স ফাঁকি করে মানুষ বোঝায়। তো তারা তো এখানেই বড় করতেছে। বাজেট করতে হলে তো আমাদের ফ্রেশ মূল করাতে প্রথম করতে জনগণনা করা, যেহেতু আমরা দেশের মধ্যে কাজ করতে ব্যবস্থাটাই আর কি ভ্রমণ না, তাহলে গণনা দিকে কটা জাতি বাস করে, যেমন মাইনরিটি ব্রাহ্মণ আর সভ্যতায় বাস করে। তারপর ধরল ট্যাক্স কারা কারা ফাঁকি দিতে, কার কোন জায়গায় কত টাকা যত দিয়ে অ্যাকাউন্ট আছে সব দিতে তদন্ত করতে আমাদের টাকা বাড়াইতে হবে, তারপর মানুষের কাজের জন্য টাকা, তাহলে রাষ্ট্রের উন্নতি হলো। তাহলে শাসক চরিত্র বিদেশি। আর সবচেয়ে মূল বলতে পারি নষ্টের মূল হলো আমাদের যে সিএম তারা উঠতেছে, তারা কিন্তু ভালো ভাবে সমস্ত সম্প্রদায়ের লোক হয়ে গেল আছে, ব্রাহ্মণের নেতৃত্ব আছে, সেটা আছে, সেটাও সরকার আছে। কিন্তু তারা কি কোনোদিন ভাবে আমার জাতির এগুলির জন্য আমার কাজ করতে আমাদের মনে হচ্ছে এমএলএ না আমরা বিভিন্ন কিছু বয়ে এসছি। শ্রম দিবসের আপনি যদি সেই ৮৬,০০০ টাকায় বরাদ্দ করেন, এটা কমলো ন্যূনতম আপনাকে 15 থেকে 20% বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন। কিন্তু ঘটনা কি? ঘটনা হলো এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ তো দেই না, 100 দিনের কাজ তো হয়ই না, দেওয়াই হয় না। যতদিনের কাজ হয় এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও 35 থেকে 40 দিন গড়ে। এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না। এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে। সেখানে বরাদ্দ বাড়েনি। ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না,
2014 সালে এই এনডিএ সরকার হওয়ার আগেই তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে। দেশের গোডাউনে সেখানে খাদ্যশস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায়, তাদের রক্ত শ্রমে উৎপাদিত এই খাদ্যশস্য এইভাবে নষ্ট করা যায় না। এটা অমানবিক, এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা। কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে, সেই খাদ্য নিরাপত্তা আইনে বলছি ফেসবুকেতে বিজেপি এটাও ঠিক, বিজেপির বর্তমানে পরিস্থিতিটা অনেক খারাপ। ওরা শুধু কি বলবো, ওরা শুধু মন্ডল সভাপতি আর বুথ সভাপতি আর প্রদেশ সভাপতি নিয়ে ব্যস্ত, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর আরেকটা কথা বলবো যে যখন 25টা বছর সিপিএম ছিল তখন ওরা কি বলবো, শিক্ষিত ছেলেগুলোকে পড়াশোনা করে যারা মেরিটরিয়াস ছিল ওদেরকে চাকরি না দিয়ে লাইন ভর্তি করা তো চাকরি দিতে বলে। তারপর কি করতো, যখন পার্টির মানে কি বলবো পার্টির এলসিপি নেতা বা লোকাল কমিটির নেতাদের চাকরি দিত, তাও ওদেরকে দিত না, ওদের ওয়াইফকে দিয়ে দিত। তো এটা 25টা বছর এরাও নষ্ট করে গেছে ঘুরে আসছে। এখন বাকিটা তো করছে বিজেপি। কি বলবো, ত্রিপুরার মানুষগুলো আমরা যারা শিক্ষিত বেকাররা ছিল বা যারা আছে ওরাও তো ঠিক বুঝতে পারছে না কোন দিকে যাবে কোন দিকে না। কিন্তু একটা কাজ করেছে ওরা, যারা শিক্ষিত বেকার ওদের জন্য স্বচ্ছ নীতির মাধ্যমে যাই বলতো চাকরি হচ্ছে, হাতে গোনা কয়েকটা কিছু কিছু পরীক্ষার মাধ্যমে কিছু তো দুর্নীতি হচ্ছে যেটা ধরা পড়ছে। তো ত্রিপুরাটা এমন চলবে দাদা, ত্রিপুরাটার মানে পরিস্থিতি খারাপ। আরেকটা কথা বলবো, যে কোনো রাজ্যে দেখলাম যে প্রধানমন্ত্রী তো আছেন আমাদের গুজরাটের, উনি চাইছেন ওনার সবকিছু ওনার আওতায় কাজ, তাই মানে করতে চাইছেন সারা দেশটাকে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের ত্রিপুরার মানুষগুলো মানে কি বলবো বোকাও এক ধরনের। আমরা চাই ভালো একটা গভর্নমেন্ট আনলাম, ওই বিনিময়ে কি পেলাম, এই চলছে, আর কোনো কিছু বলার নেই। ধন্যবাদ। খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় 5 কিলো করে চাউল দেওয়ার জন্য। আর এটা নিয়ে তারা বড়াই করে মোদী সাহেব দিচ্ছে। গেল বছরও এই খাদ্য নিরাপত্তা আইনে যত টাকা বরাদ্দ হওয়ার কথা হয়নি, এবার আরো কমিয়ে দিয়েছে। আপনারা আমাদের দেশের অন্নদাতা কৃষকদের সে ঐতিহাসিক বছর ব্যাপী সে আন্দোলনের কথা জানেন। 750 কৃষক আত্মবলিদান দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নাকে খত দিতে বাধ্য করিয়ে 3টা কালো আইন প্রত্যাহার করতে বাধ্য করিয়েছেন। সে কালো আইন প্রত্যাহার সময়েতে কৃষকদেরকে 14টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সংযুক্ত কিষাণ মোর্চা বা সম্মিলিত কৃষকদের তাদের দাবি অনুসারে মিনিমাম সাপোর্ট প্রাইস, ঋণ মুকুব সহ 750 যে কৃষক এই আন্দোলনে আত্মবলিদান দিল, তাদের ক্ষতিপূরণ, তাদের স্বীকৃতি এবং এই কৃষকের উপরে গাড়ি চালিয়ে যে মন্ত্রী এবং তার পুত্র জঘন্য অপরাধ করল তাকে আইনের আওতায় আনা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আজকে প্রায় 2-2.5 বছর চলে গেল। সেই 14টি প্রতিশ্রুতি লিখিতভাবে ভারত সরকারের আধিকারিক তার শিলছাপ্পর মেরে দিয়েছে। আজ পর্যন্ত এটাকে যে
মেলে ধরা হয়নি। আর সেই প্রতিশ্রুতি যদি পালিত হয় তার প্রতিফলন হবে বাজেটে। সেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস, সার ঔষধে ভর্তুকি, আরো নানাভাবে এই বাজেটে এই অন্নদাতাদের জন্য কিছু নেই, সে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেতে গত পরশুদিন কি তার আগের দিন রাজ্যসভাতে মাননীয়া জয়া ভাদুরী, সমাজবাদী পার্টি রাজ্যসভার এমপি উত্তরপ্রদেশ থেকে, তিনি একটা হৃদয় বিদারক বক্তব্য বা আবেদন রেখেছেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান কাছ থেকে। স্যার, হয়তো আমার অপরাধ হচ্ছে, আপনাকে আমি করজোরে আবেদন করছি, আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দেশের 65 ঊর্ধ্ব যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আত্মহত্যা করতে অনুমতি দিন, বা এদেরকে সবার করুন। বলছেন কেন আপনি কথা বলছেন? এই বাজেটে দেশের এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের নিরাপত্তা কিছুই নেই। এটা যেমন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী তাদের ক্ষেত্রে, ঠিক তেমনি এদেশের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমিক, যাদের রক্ত ঘামে এদেশে রাস্তা নির্মাণ হয়, এদেশের ইমারত তৈরি হয়, অর্থনীতি তৈরি হয়, এই বাজেটে এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, প্রবীণদের জন্য কিছু নেই। এ হল বাজেট। কোন রাজ্যের বা লোকসভা নির্বাচন আসলে আমরা দেখি আরএসএস, বিজেপি বা তাদের শরিক দলগুলো জনজাতি মেলা, দলিত মেলা, নারী মেলা, শিশু মেলা, কত ধরনের মেলা করে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। সেক্ষেত্রেও কি ধরনের দ্বিচারিতা! গেল বছর আমাদের দেশের দলিত অর্থাৎ শিডিউল কাস্ট, যারা জনসংখ্যার 15%, তপশিলি উপজাতি তথা শিডিউল ট্রাইব, তাদের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 7.5%। নরেন্দ্র মোদীর সরকার বা তাদের আরএসএস, বিজেপি ফলাও করে বলে তাদের জনসংখ্যার অনুপাতে, অর্থাৎ বাজেটের এসসিদের জন্য, দলিতদের জন্য 15%, আর এসটিদের জন্য 7.5%, যদিও দেশের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 8.6%। সেভাবে বরাদ্দ করা হয়, কিন্তু বাস্তবে কি? এবার 2025-26 সালের যে বাজেট প্রস্তাব করা হয়েছে, 15% দলিতদের জন্য, মাত্র 3.6%। 8.6% আদিবাসী তথা শিডিউল ট্রাইবের জন্য, মাত্র 2.4%। আর মেলা করে কোটি কোটি টাকা খরচ করে বলছে এরা আমাদের প্রাণ। হ্যাঁ, নিশ্চয়ই এই দেশের সমস্ত নাগরিক এই রাষ্ট্রের প্রাণ। এই 2024-25 সালে
দলিতদের কল্যাণে যত টাকা বরাদ্দ করা হয়েছিল তা থেকে 27,000 কোটি টাকা কম বরাদ্দ করেছে। আদিবাসীদের জন্য বরাদ্দ ছিল, বরাদ্দ তো কমই, সেই কম বরাদ্দের মধ্যেও আদিবাসী বাজেটে 13,000 কোটি টাকা কম রিলিজ করেছে। তার কোনো ব্যাখ্যা নেই। ভোট আসলে উত্তর পূর্বাঞ্চলে কুম্ভীরাস্ত্র তারা ফেলে। উত্তর পূর্বাঞ্চল অষ্টলক্ষী, এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে যে সমস্ত ছাপ্পা এমপিরা দিল্লিতে গেছেন, অষ্টলক্ষী নরেন্দ্র মোদীর হাত ধরে উত্তর পূর্বাঞ্চল একেবারে আমাদের দেশের যে পূর্ব দিক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের কাছাকাছি চলে যাব আমরা। এবারে বাজেটে এই উত্তর পূর্বাঞ্চলের ডুনার একটা মন্ত্রক আছে, তাছাড়াও ডুনারের বাইরে এনইসি, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এনইসি, এটা ডুনারের অধীনে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। সব মিলিয়ে যত বরাদ্দ হয়, এবার 13,000 কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রচার কাজে বন্ধুরা, আমরা এই বাজেটকে সমর্থন করতে পারি না। আমাদের প্রত্যাশাও ছিল না। এটা সম্পূর্ণ জনবিরোধী এবং কর্পোরেটদের দূষণ করার জন্য। এখানে কমরেড সুভাষিস বলেছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। একেবারে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে শুরু করে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ক্লাস 1 অফিসাররাও এলআইসির বীমা করান। কেননা এটা আমাদের দেশীয়, এবং এই এলআইসিতে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ, আমাদের ভাই বোনেরা কর্মরত, শুধু সরকারি কর্মচারী হিসাবে না, কর্পোরেশনের কর্মচারী হিসাবে না, এজেন্ট হিসাবেও লক্ষ লক্ষ ভারতীয় পরিবার এলআইসির এজেন্ট হিসেবে তারা সংসার ভরণ পোষণ হয়। এর আগে আরো নানা কর্পোরেশন আছে, বীমা আছে, এগুলিতে সব চলে গেছে। কোনটা 40%, কোনটা 50%, কোনটা আরো বেশি। এখন এই এলআইসিতেও বিদেশি বিনিয়োগ ডাইরেক্ট, এই কি জানি বলে এটাকে, মানে বিদেশি বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। তার মানেটা কি? এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তার অর্থ হল আমাদের দেশের ছেলে মেয়েরা নতুন করে চাকরি পাবে না, এজেন্টরা সুযোগ পাবে না। এলআইসি শুধু জীবন বীমা করিয়ে পরিবারদেরকে সে সুযোগ দেয় না। এই এলআইসি তার যে গচ্ছিত অর্থ জনগণের, এই টাকা সরকারের বিভিন্ন কর্পোরেশনকে ঋণ দেয়, কৃষি, পরিকাঠামো ইত্যাদির জন্য। এখন এটা যখন এফডিআই এর কাছে যাবে, বিদেশি শেয়ার হবে, এই টাকা পাবে, এই অর্থ পাবে দেশ নির্মাণে, এটা চলে যাবে দেশের বাইরে। এখানে শেষ না, আমাদের দেশে কতগুলো খনিজ আছে। খনিজ মানে শুধু কয়লা না, কয়লা ছাড়াও আরো এমন কিছু খনিজ আছে মাটির তলা খুললে পাওয়া যায়, যেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটা দেশের সম্পদ, দেশের রেভিনিউ বাড়ানোর জন্য এবং
দেশে সেরকম কল কারখানা তৈরির জন্য উপাদান অতীতে কখনো এই খনিজগুলোতে বিদেশি কোম্পানিকে সেখানে বিনিয়োগ করতে দেওয়া হয় না। এখন এই সমস্ত বাধা শিথিল করে দিয়ে দেশের একচেটিয়া কোম্পানি এবং বিদেশি কোম্পানিকে খুলে দেওয়া, তার সাথে প্রতিরক্ষা ক্ষেত্রেতে অর্থাৎ আমাদের দেশের নিরাপত্তার জন্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো তারা গোলা বারুদ থেকে শুরু করে কামান, ট্যাঙ্ক, বিমান তৈরি করে সেখানে ঢুকতে দিচ্ছে আমেরিকান কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি। তার অর্থ কি হবে? আমাদের যে পিএসইউ দেশীয় যে সমস্ত সরকারি কোম্পানিগুলো সেখানে কর্মসংস্থান কমে যাবে, চাকরি হবে না, আরেকদিকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিদেশিদের কাছে আমাদের সমস্ত যাবতীয় খুঁটিনাটি গোপনীয়তা চলে যাবে। আর সবচেয়ে বড় আঘাত আসবে কর্মসংস্থানের উপরে, দেশের যৌবনের উপরে। এই বাজেটে কর্মসংস্থানের জন্য কোনো বক্তব্য সেখানে নেই। কাজী বন্ধুরা, আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধী করছি না, দেশকে বাঁচানোর জন্য, দেশের যৌবনকে রক্ষা করার জন্য, দেশের কৃষিকে রক্ষা করার জন্য আমাদের বিরোধিতাই করতে হবে। কাজেই তাৎক্ষণিকভাবে আজকে প্রোগ্রাম হলো, আমি আহ্বান জানাবো আমাদের পার্টির সমস্ত ইউনিটকে, সমস্ত গণসংগঠনকে রাস্তায় নামুন, মানুষের কাছে নিয়ে যান কিভাবে এই মিথ্যার সমস্ত প্রচার তার এই কি বলে জাপি খুলে এই দেশকে নরেন্দ্র মোদী, তার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশিদের কাছে আমাদের ভাগ্য, আমাদের দেশটাকে বিকিয়ে দিচ্ছে, বন্ধক দিয়ে দিচ্ছে। তার বিরুদ্ধে এর বিরোধিতা মানে শুধু বিরোধিতা না, এটা একটা দেশপ্রেমিক দায়িত্ব। সেই দেশপ্রেমিক দায়িত্ব সবাই রক্ষা করুন। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য। এবং বাজেট পেশ করার পর সবচেয়ে যেটা বড় লক্ষণীয়, আমাদের দেশের তথাকথিত গদি মিডিয়া এবং বিজেপির পেছন থেকে যারা পরিচালনা করে, আরএসএস এবং তাদের নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যাকে আমরা বলি, তারা এই বাজেট নিয়ে রাস্তায় নৃত্য শুরু করেছে। বরাবরের মতো একটা কথা তারা চমক, বিজেপি মানেই হচ্ছে চমক দেওয়া, সস্তার রাজনীতি করা, ফ্লেক্সের রাজনীতি করা, ওই প্রচারের রাজনীতি করা। ঠিক তেমনি এই বাজেট নিয়ে তারা গোটা দেশে প্রচারের রাজনীতি আমদানি করা শুরু করেছে। মানুষের কর ছাড় দিয়েছে মধ্যবিত্তদের, এই লাইন দেখিয়ে গোটা দেশে তারা বাজার গরম করার চেষ্টা করছে। আমি লম্বা কথা বলবো না, এখানে জিতেন্দা আছেন, এ সম্পর্কে ওনার প্রতিক্রিয়া দেবেন। ইতিমধ্যে আমাদের রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব। অনেকে হয়তো ভাবতে পারেন আমরা এই লাল ঝান্ডা কেন রাস্তায় প্রতিবাদের জন্য প্রথম নামলাম। আমরা নেমেছি এই কারণে, আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন, যারা বিজেপিকে ভালোবাসেন, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই বিজেপি দল কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, ছাত্রদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, যুবদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে। ত্রিপুরার জন্য একটা শব্দ নাই, ত্রিপুরার রেলের জন্য কথা নাই, আইআইটির জন্য কথা নাই। ওই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এইমস হাসপাতাল গড়বে বলেছিলেন, তার জন্য কোনো কথা নাই। একটা কথা নিয়ে বাজার গরম করছেন, কর্মচারীদের 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, গত 5 বছরে 10 বছরে পেট্রোলের দাম কত গুণ বৃদ্ধি পেয়েছে? যেই পেট্রোলের দাম ছিল 50 টাকা, সেই পেট্রোল আজকে 100 টাকা। যেই ডিজেলের দাম ছিল 42 টাকা,
এই ডিজেলের দাম আজকে 100 টাকার কাছাকাছি। শুধু পেট্রোল ডিজেল না, রেশন শপে কেরোসিন থেকে শুরু করে আটার দাম থেকে শুরু করে চালের দাম আজকে জিএসটি বসিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। মশলা থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে পরিধানের বস্ত্র, সবজি থেকে শুরু করে কাঁচা লঙ্কা, ধনে পাতার দাম আজকে আকাশ ছোঁয়া। ওই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এই সামান্য কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানো যায়? ভারতবর্ষে অর্থনীতিবিদরা বলছেন এই নিয়মে দেশে আরো জিনিসপত্রের দাম বাড়বে, গরিব আরো গরিব হবে, বেকাররা আরো কাজ হারাবে, ছাত্রদের লেখার ব্যবস্থা থাকবে না, স্বাস্থ্যের কোনো গ্যারান্টি হবে না। গোটা দেশে মানুষের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বাজেট, প্রলেপ দেওয়ার চেষ্টা হয়েছে। তাই আমরা বামপন্থীরা, প্রত্যেক বিরোধী দল যারা আছেন গোটা দেশে এবং রাজ্যের প্রেক্ষাপটেও তারা বাজেটের বিরুদ্ধে কথা বলছেন, মাঠে নেমেছেন। এখন কি শাসক দল বিজেপি বাজেটের পক্ষে নেমে বিরোধীদেরকে যোগ্য জবাব দেবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যেও প্রশ্ন উঠছে। কারণ গোটা দেশে যেভাবে প্রচারের আলোয় বিজেপি এই বাজেটকে নেওয়ার চেষ্টা করছে, রাজ্যের ক্ষেত্রে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের ময়দানে নেমে কর্মসূচি করার ক্ষেত্রে নীরবতা, কিংবা বিভিন্ন স্তরের সংগঠনের এই কর্মসূচির ঘোষণা করার ক্ষেত্রে নীরবতা কেন উঠল প্রশ্ন। বিশ্লেষণও চলছে চারদিকে। সেদিক থেকে শাসক দল বিজেপি কতটা জবাবের রাজনীতিতে মাঠে নেমে সফল হতে পারে সেটা যেমন সময় বলবে, তার পাশাপাশি মথায় 50-র অবস্থান কি জানতে চায় রাজ্যবাসী। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।